This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ছুটি 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 বিজ্ঞানীরা সেই কবে প্রমাণ করে দিয়েছেন যে সিইং ইজ নট বিলিভিং। আমরা যা দেখি তা চোখ দিয়ে দেখি ঠিকই, কিন্তু সেটা চোখ সেটাই দেখায় যেটা তাকে দেখতে বলে মাথা, অর্থাৎ আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক যা দেখায় অ্যাকচুয়ালি আমরা সেটাই দেখি এবং বিশ্বাস করি। 2022 সালের জুলাই মাস, আমাদের প্রত্যেকের চোখ কি দেখেছিল একবার ভেবে দেখুন। দেখেছিল অর্পিতা মুখোপাধ্যায় বলে পার্থ চট্টোপাধ্যায়ের এক বান্ধবীর ফ্ল্যাট থেকে 2 দফায় প্রায় 49 কোটি টাকা উদ্ধার হয়েছে। দেখেছিল গ্রেফতার হচ্ছেন রাজ্য মন্ত্রিসভার হেভিওয়েট এবং শাসক তৃণমূলের মহাসচিব, আর এক বিরল পদমর্যাদার অধিকারী, একজন বিরল মতি মানুষ। আমাদের মস্তিষ্ক আমাদের কি বিশ্বাস করিয়েছিল রাজ্যের স্কুল শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে একটা চরম দুর্নীতি হয়েছে, আর তাই ওই মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার হয়েছে। আর তাই জন্য রাস্তার ধারে ওই যোগ্য শিক্ষকরা যাদের চাকরিগুলো চুরি গেছে তারা ধর্ণা দিচ্ছেন, আর তার জন্যেই মন্ত্রী নিজে গ্রেফতার হচ্ছেন। আর তার জন্যেই তার অপরাধটা ঠিক কোথাও গিয়ে একটা সেটা সম্পর্কে সত্যতা ছিল বা দল সেটাকে রিয়েলাইজ করেছিল, সেই জন্যই তড়িঘড়ি তাকে সাসপেন্ড করে দিয়েছে। তাই তো করেছিল তৃণমূল কংগ্রেস, সাসপেন্ড করেও থামেনি, মন্ত্রিসভার থেকে বাদ দিয়ে দিয়েছিল। আমাদের ব্রেন যা দেখতে বলেছে, আমাদের চোখ তা দেখেছে, আর আমাদের মন সেটাই বিশ্বাস করেছে। কিন্তু মাঝখান থেকে একটা জিনিস তো ভুল হয়ে গেছিল, আমরা ভুলেই গেছিলাম অ্যালবার্ট আইনস্টাইন বলে সেই এক ভদ্রলোক বিজ্ঞানী, সে কবে বলে গেছিলেন রিয়ালিটি ইজ মিয়ারলি অ্যান ইলিউশন, অর্থাৎ বাস্তব কেবলমাত্র এক বিভ্রম মাত্র। আসলে সব ঝুট হ্যায়, সব মিথ্যে, সব ভুল, মায়া। নিয়োগ দুর্নীতি ভুল, চাকরি প্রার্থীদের ধর্ণা ভুল, নোটের পাহাড় ভুল। আর এগুলো কেন ভুল হবে না? ভুল বলেই তো পোক্ত প্রমাণ দিতে পারছেন না তদন্তকারীরা। সেজন্যই তো জীবন কৃষ্ণ শাহ, মানিক ভট্টাচার্য বা অর্পিতা মুখোপাধ্যায় ইতিমধ্যেই জামিন পেয়ে গেছেন, আর পার্থ চট্টোপাধ্যায় জাস্ট দিন গুনছেন। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, টিক টাক টিক টাক। যে কোনো দিন, আর কদিন পরে ওই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 1 ফেব্রুয়ারির মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিতে হবে। এই যে কালকে সুপ্রিম কোর্ট সিবিআই এর জন্য টাইমলাইনটা বেঁধে দিল, সেটাকে যাই বলুন দারুণ মজা পেয়েছি। এতদিন শুধু আমরা ওই কর্পোরেট ব্যবস্থার জাঁতা কলে পিসতাম, জানেন তো। এখন মনে হচ্ছে পুরো ব্যবস্থাটাই আস্তে আস্তে বেশ একটা কর্পোরেট স্টাইলে চলে আসছে। সে যতই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে কর্পোরেট স্টাইল আনতে গিয়ে আলটিমেটলি ওই কর্পোরেট থেকে তৃণমূল সাবেকি আটচালার ঠাকুরে ফিরে গেছে, কিন্তু যাই হোক কর্পোরেট স্টাইলটা আছে, আর সেটা এখন বিচার ব্যবস্থায় চলে এসছে। দেখবেন সমস্ত সেলস টিমের একটা টার্গেট থাকে, এই কোয়ার্টার, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, এইভাবে ধরে ধরে তাদের কাটা ছেঁড়া হয়। সব কটা কোয়ার্টারের আবার একটা নির্দিষ্ট টার্গেট থাকে, এই কোয়ার্টারে আগের কোয়ার্টারের অ্যাচিভমেন্টকে টপকে যেতে হবে, এরকম পুরো ফিক্সড সব কিছু বেঁধে দেওয়া। কাল পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য যখন আদালত সময় বেঁধে দিয়ে একটা নির্দেশ দিল, তখন কিন্তু সেই ফিলটাই হচ্ছিল, জানেন তো। মনে হচ্ছিল এতদিন ধরে যা দেখেছি, যা বুঝেছি, তা যে তলায় তলায় বদলে গেছে সেটা তো বুঝতে পারিনি। এতদিন কি দেখেছি পৃথিবীর সমস্ত কিছু একদিকে, আর রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতি আর বিচার ব্যবস্থাটা আরেকদিকে। কোর্ট কাছারিতে
তারিখ পে তারিখ চলবে, আর নেতারা তারা প্রতিশ্রুতি দিয়ে যথারীতি ভুলে যাবেন, এটাই দস্তুর। এবার কি দেখলাম বিচার ব্যবস্থা টাইম বেঁধে দিচ্ছে। এতে বিচার কবে শেষ হবে যদিও সেটা বলা যাবে না, কিন্তু জামিনের টাইম মানে একটা বিচার কবে শেষ হবে সেটা তো বোঝা গেল। জামিনের দিনটা সেটা তো নির্দেশ দিয়ে দিল 1 ফেব্রুয়ারির মধ্যে, একদম বেঁধে দেওয়া হয়ে গেল, টার্গেট ফিক্সড, সেলসের মতো। এবার তদন্তকারীদের কি বলা হলো, ওই তাদের জন্য একটা টার্গেট বেঁধে দেওয়া হলো, যা যা করার অমুক তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, জানেন তো, বেশ একটা নতুন ধাঁচ। আচ্ছা, এইভাবে রাজনৈতিক নেতাদের জন্য একটা ফিক্সড টাইম লাইন দেওয়া যায় না, মানে বলা যায় না এই যে এই কাজটা রাস্তা সারাই অমুক তারিখের মধ্যে শেষ করতে হবে। এই যে ভোটের আগে আপনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন কলে জল আসবে বা সবাই ঠিকঠাক খেতে পড়তে পাবে, রেশনে ঠিকঠাক চাল দেওয়া হবে, এই যে বিষয়গুলো এগুলো অমুক তারিখের মধ্যে সব ঠিক করতে হবে, একদম ফিক্সড। কি ভালোই যে হতো তখন। অবশ্য বিড়ালের গলায় ঘন্টাটা কে আর কবে বাঁধতে পেরেছে বলুন, এগুলো সব দুঃখের কথা, বাদ দিন। কিন্তু এই যে এইভাবে একের পর এক দুর্নীতির তদন্তে অভিযুক্তরা জামিন পেয়ে যাচ্ছেন, তারা তো জামিন পেয়ে গেলেন, কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের কি হবে বলুন তো? তার জন্য খারাপ লাগছে, জানেন তো, মনে হচ্ছে সবাই যখন জামিন পেয়ে যাচ্ছেন, সবই যখন মিথ্যে, সবই যখন ভুল, সবই যখন মায়া, তো জ্যোতিপ্রিয় মল্লিকই বা কী দোষ করলেন? কিছুই যখন হয়নি তখন রেশন দুর্নীতি বলেও নিশ্চয়ই কিছু হয়নি। যা যা অভিযোগ উঠেছে, আমাদের চোখ যা যা দেখেছে, আমাদের মস্তিষ্ক যা বুঝিয়েছে, সবই যদি ভুল বলে ধরে নিতে হয়, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক শুধু মুধু কেন এইভাবে জেলে পড়ে থাকবেন? দুর্নীতি তৃণমূলের কাছে অঙ্গের ভূষণ। তো বেচারা জ্যোতিপ্রিয় সেবার বেশি দিন বাদ যায় কেন? এবার তার জামিনের ব্যবস্থাও নিশ্চয়ই তৃণমূলের লোকেরা দিল্লির সঙ্গে যোগাযোগ করে কিছু একটা করছে, অপেক্ষায় থাকুন। যে কোনো বন্দির রাইট আছে জামিনের আবেদন করার, কখনো কোর্ট সেটা মান্যতা দেন, কখনো আদালত সেটা মান্যতা দেন না। এখন কখন কোন বন্দির কোন পরিস্থিতিতে কোন যুক্তিতে জামিনের আবেদন কোন আদালত মান্যতা দেবেন, এটা সম্পূর্ণ বিচার বিভাগের ব্যাপার। আমাকে জিজ্ঞেস করছেন কেন? হাইকোর্ট সুপ্রিম কোর্টে জিজ্ঞেস করুন। ভারতবর্ষের বিচার ব্যবস্থায় জেলে থাকা অ্যাক্সিডেন্টাল কেস, বেল পাওয়াটা হচ্ছে তার অধিকার। ভারতবর্ষের জুডিশিয়ারির প্র্যাকটিসই আছে, তারা বেল পান, বেল পাওয়া মানে ছাড়া পাওয়া নয়, তার অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে রেখেছে ইডি। আজকের টেস্ট লাংসের টেস্ট, মানে ফুসফুসের টেস্ট। কার কত দম আছে তা বাহু দিয়ে নয়, ফুসফুস দিয়ে জানা যায়। আপনিও টেস্ট করিয়ে নিন, বার্থডেগুলোতে কাজে আসবে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে, আমার ভরসা হলো ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। এটা কোথাও গিয়ে না মনে হচ্ছিল এটা নিজেকে নিজের সান্ত্বনা দেওয়া। শুভেন্দু অধিকারী কথাগুলো শুনে মনে হচ্ছিল না নিজের জন্য নতুন টাইম লাইন সেট করেছেন। ও ঠিক আছে, বেলটা হয়ে গেছে, ঠিক আছে, ওতে কিছু হবে না, বিচারটা বাকি আছে। ভেবে দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক এই কথাগুলো শুনে আরও কত দুঃখ পাবেন। আরে তাই যদি হবে, তার এখনও কি করে এইভাবে জেলে পৌঁছতে হচ্ছে? ইয়ে তো সরাসর না ইনসাফি হ্যাঁ। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন কবে? সেই 27 অক্টোবর 2023। তার মানে তিনি জেলে আছেন 1 বছর 2 মাস হতে চলল, কম দিন তো নয়। রেশন দুর্নীতি মামলায় এখন পর্যন্ত 2টো চার্জশিট পেশ হয়েছে, দুটোতেই অবশ্য প্রাক্তন খাদ্যমন্ত্রীর নাম রয়েছে। এবার ইডি বলেছে জ্যোতিপ্রিয় মল্লিকই কিংপিন, কিন্তু ওই পর্যন্তই। তারপর তদন্তের অগ্রগতি কি হচ্ছে কি হচ্ছে না কেউ জানে না, কোনখানে গিয়ে আটকে রয়েছে, কবে গিয়ে এগোবে কেউ জানে না। এরকম কিংপিন তো পার্থ চট্টোপাধ্যায় কেউ বলেছিল, তাতে কি হলো? আর দেখুন, এর মধ্যে বেশ কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জ্যোতিপ্রিয়। বিচার প্রক্রিয়া শুরু না হওয়ায় তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। চার্জশিটে নাম থাকলেও যে দিনের পর দিন কাউকে জেলে রাখা যায় না, সেটা তো ওই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের নির্দেশেই পরিষ্কার। ওটার উদাহরণটাও এরপরে যে কোনো দিন তার আইনজীবীরা তুলে ধরতে পারেন। দুজনেই তো তৃণমূলের নেতা, দুজনেই তৃণমূলের মন্ত্রী ছিলেন, তাই এক যাত্রা এরকম পৃথক ফল হবে কেন? যদিও দুটো পৃথক অভিযোগ, কিন্তু ইন্টারলিঙ্কড তো। ওই সবে শুরু হয়েছিল নিয়োগ দুর্নীতি নিয়ে টানা আছড়া, তাই জন্যে না গিয়ে রেশন দুর্নীতি নিয়ে টান পড়ল। আর দেখুন, অভিযোগ প্রমাণে যদি ইডির সময় লাগে,
তাহলে জ্যোতিপ্রিয় মল্লিকেরও তো জামিন পেয়ে যাওয়াই উচিত। মনে হয় জানেন তো, যেভাবে চলছে জ্যোতিপ্রিয় মল্লিকও জামিনটা পেয়েই যাবেন। কবে পাবেন জানি না, কিন্তু মন বলছে, সবার মনে বলছে নিশ্চয়ই পেয়ে যাবেন। তাহলেই ব্যাস, অল কমপ্লিট, মধুর এনো সমাপয়েত। তৃণমূল কংগ্রেস আরও জোর গলায় বলতে পারবে মেহের আলী সব ঝুট হ্যায়, যেমন তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে ওই তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে ওই যে সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি, তাদের যখন জামিন হয়ে গেল তখনই তো তারা সব বলতে শুরু করেছে সব ঝুট হ্যায়। তিলোত্তমার বাবা মায়ের কান্না, ডাক্তারদের এত আন্দোলন, সাধারণ মানুষের এত প্রতিবাদ, কী লাভ হলো, ফল কী হলো? এই প্রশ্নগুলো তো উঠতে শুরু করেছে। আর এই প্রশ্নগুলো যখন উঠতে শুরু করেছে না, তখন আরজিকর কর্তৃপক্ষেরও মনে বেশ কিছু প্রশ্ন উঠছে। এখনকার কর্তৃপক্ষ তারা ভয়ঙ্কর আতান্তরে পড়ে গেছে জানেন তো। হাসপাতালের 8 তলায় একটা ওই ওটি কমপ্লেক্সের ঘর, অর্থোপেডিক্স তাদের ওটি অপারেশন থিয়েটার, সেটা সিবিআই সিল করে রেখে দিয়েছে। এবার তার মধ্যে অর্থোস্কোপির মেশিন রয়েছে। সেই সেপ্টেম্বর মাস থেকে ঘরটা বন্ধ রয়েছে, কোনোভাবে ব্যবহার করা যাচ্ছে না, অর্থোস্কোপি করা যাচ্ছে না, যারা চিকিৎসা করাতে আসছেন তারা পরিষেবা পাচ্ছেন না। মহা মুশকিলে পড়ে গেছে আরজিকর কর্তৃপক্ষ। এবার কেন এই ঘরটাকে এইভাবে বন্ধ করে রাখা হয়েছে? এই ঘরে কি তিলোত্তমার ধর্ষণ আর খুনের কোনো প্রমাণ আছে যেটা এখন অবধি খুঁজে পায়নি সিবিআই, যার জন্য ওই তারা ওখানে কিছু প্রমাণ, চার্জশিট কিচ্ছু জবাব দিতে পারেনি? দেখুন, তিলোত্তমার ধর্ষণ আর খুন সেটা তো ওই 8 তলায় হয়েছিল বলে শোনা যায়নি, রাজ্য পুলিশ বলেনি। রাজ্য পুলিশ যা বলে সেটাই তো শেষ কথা। তো যাই হোক, সিবিআইও বলেনি। তিলোত্তমার ধর্ষণ আর খুন সেটা তো হয়েছিল হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায়, তাহলে এটা তো 8 তলায় ওটি কমপ্লেক্সের ঘর, বন্ধ কেন? সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের জামিনের পর এই প্রশ্নগুলো যখন উঠছিল তখন তো এটাও শোনা যাচ্ছিল যে ওই ঘরগুলোতে, হ্যাঁ শোনা গেছিল কিছু ব্যবহৃত গ্লাভস পাওয়া গেছে, কিছু ওই ব্লেড পাওয়া গেছে, তারপর ওই কোথাও কোথাও পেডিয়াট্রিকের লোকজনের মুখে শোনা গেছিল যে ওখানে কিছু রক্তের ছাপও নাকি পাওয়া গেছে, এরকম বিভিন্ন কিছু নাকি পাওয়া গেছে। সেটা তো শেষ কথা না, তাতে পাওয়া গেছে তো পাওয়া গেছে, কি হয়েছে? যদি কিছু পাওয়াই যেত তাহলে তো সিবিআই নিশ্চয়ই সেগুলো আদালতে পেশ করতো, করেনি যখন, তখন তো সব ঝুট হ্যায়, সব তো ঝুট হ্যায়, কিন্তু প্রশ্নগুলো তো সাচ হ্যায়। এখন কি জবাব দেবেন এই আরজিকর কর্তৃপক্ষের এই যাবতীয় প্রশ্নের ঘরটা কবে খুলবে? এই প্রশ্নগুলো যখন উঠছে তখন আরও কিছু কথা কিন্তু বলতেই হবে মনে হচ্ছে। যতক্ষণ ঘর বন্ধ থাকবে, যতক্ষণ এরকম ইতিউতি প্রশ্ন উঠবে, ততক্ষণও সেই কথাগুলো বলে যেতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই না। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। কি কাণ্ড বলুন, গ্রেফতারির 90 দিন পরেও চার্জশিট পেশ না করতে পারায় আরজিকরের ওই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আর টালা থানার প্রাক্তন ওসিকে জামিনের নির্দেশ দিয়ে দিয়েছে আদালত। নেহাত ওই আর্থিক দুর্নীতির একটা আলাদা মামলা চলছে, নাহলে কালকেই ওই অভিজিৎ মণ্ডলের মতো সন্দীপ ঘোষও জেল থেকে ছাড়া পেয়ে যেতেন। এতদিন বেরোননি মানে, বা গতকাল বেরোননি মানে কোনো দিনই বেরোতে পারবেন না এমন তো নয়। আসল তো তথ্য প্রমাণ, আর আর্থিক দুর্নীতি মামলাতেও তো চার্জশিট পেশে দেরি হতে পারে, অথবা তথ্য প্রমাণ দাখিলও না হতে পারে। তো সেটা যদি না পারে তাহলে কি সিবিআই সন্দীপ ঘোষকে আর বেশি দিন আটকে রাখতে পারবে? নিশ্চয়ই পারবে না। আজ না হোক কাল তিনি ওই মামলাতেও জামিন পাবেনই। কিন্তু যতক্ষণ জামিন না পাচ্ছেন, একটা জিনিস মনে হচ্ছে, আজকের পর একটা অন্তত জিনিস মনে হচ্ছে, কোথাও গিয়ে
প্রশাসন একটু অন্তত স্বস্তিতে থাকছে, মানে অ্যাটলিস্ট এই একটা বিষয়ে প্রশাসন হয়তো এটা ভাবতেও পারে যে আরে দিয়ে দিক না চার্জশিটটা, এক্ষুনি যেন ছাড়াটা না পায়। কারণ সেক্ষেত্রে যে ইঙ্গিতটা দেখা যাচ্ছে, একটা থিতিয়ে যাওয়া জিনিস আবার প্রাসঙ্গিক হয়ে উঠবে। অলরেডি তো হচ্ছেও সেটা। তিলোত্তমার ধর্ষণ আর খুনের প্রতিবাদে যে আন্দোলনটা পুজোর পর একটু একটু করে দেখেছিলেন না, কিরকম এটা থতিয়ে গেছিল, সেই আন্দোলনটাই তো নতুন করে মাথাচাড়া দিয়েছে। আজ কলকাতার চিকিৎসক আর ডাক্তারি পড়ুয়াদের একটা মিছিল হয়েছে, কংগ্রেস মিছিল করেছে এই একই ব্যাপারে, এসএফআই, এসইউসিআই যে যেখানে পেরেছে মিছিল করেছে, সারাদিন ধরে বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। এটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছিলো। আর দেখে কি মনে হচ্ছিল জানেন, এই সিনেমায় দেখবেন আজকাল ওই সিকুয়েল টিকুয়েল বেরোয়, মনে হচ্ছে আন্দোলনেরও সেরকম একটা সিকিউয়েল হচ্ছে। আরজি কর আন্দোলন 2.0, আগেরটা ছিল আন্দোলন আরজি কর আন্দোলন 1.0। প্রথমটা আর কি 1 বলে না, কিন্তু সেকেন্ডটা 2.0 বলে। ওই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ বিশেষ থিম থাকে, যার উপর পুরো আন্দোলনটা দাঁড়িয়ে থাকে। এবার প্রথম আন্দোলনের থিম কী ছিল? প্রতিবাদ। সামাজিক যা যা ঘটনা এতদিন পর্যন্ত ঘটেছে, যত রকম অন্যায় হয়েছে, যত অন্যায়ের জন্য প্রতিবাদটা সাধারণ মানুষ করে উঠতে পারেননি, এই একটা ঘটনাকে কেন্দ্র করে যাবতীয় কিছুর প্রতিবাদটা ঝরে পড়েছে। অতীতের সমস্ত অন্যায়ের সঙ্গে তিলোত্তমার ঘটনাটাকে এক করে সাধারণ মানুষ প্রতিবাদ করতে নেমেছিল। আর মানুষ যখন প্রতিবাদ করে তখন তার মধ্যে কিন্তু একটা জিনিস থাকে, জানেন তো, প্রতিবাদ মানেই হচ্ছে আশা। মানুষ তখনই প্রতিবাদ করে যখন সেই অন্যায়ের কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করে, তো যখন তারা মনে করে সেই অন্যায়টার বিহিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মনে করাটাই হচ্ছে আশা। কোথাও গিয়ে মানুষ বিশ্বাস করে জাস্টিস পাওয়া যাবে, সুবিচার পাওয়া যাবে। কোথাও গিয়ে যদি চাপটা ঠিকভাবে দেওয়া যায় তাহলে সঠিক বিচার হবে। সেই আশাই তো মানুষকে চালনা করে। এই আশা নিয়েই তো আরজি কর আন্দোলন পার্ট 1 হয়েছিল, দেখেছিলেন না? আপনারা অনেকেই তাতে অংশ নিয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে। আর পার্ট 2, তার থিম কি? পার্ট 2-র চালিকা শক্তি কি জানেন? হতাশা। ওটা আশা হলে এটা হতাশা। আমাদের তো কিছুই নেই, কিছুই হবে না, আমাদের পাওয়ার কিছু নেই, সবাই আমাদের ঠকাবে। এইভাবেই ঠকে যাওয়াটা আমাদের ভবিতব্য। আমাদের প্রতিবাদ, আমাদের আন্দোলন কোনো কিছুই আমাদের জন্য সুবিচার আনতে পারবে না। তাহলে আর এ সমস্ত করে কী লাভ? সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের এই জামিনের নির্দেশের পর যত আন্দোলন হচ্ছে, তার থিম কিন্তু এই হতাশাটাই। ছিলই না, এবং মনে খুব দুঃখ পেয়েছি, এটা তো বুঝতেই পারছি। কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল বলে দিয়েছিল, এখন সিবিআই ঠিকমতো কাজ করেনি। আবার যদি কিছু অর্ডারে বেরোয় তাহলে তাই হবে। আন্দোলন সীমিত হয়ে যাওয়ার কারণে সিবিআই সুযোগটা নিল। কুলতলি হয়ে যাচ্ছে, ফরাক্কা হয়ে যাচ্ছে, আরজি করে দেরি, তার জন্য কিন্তু হাত জোড় করে বলছি আপনারাই দায়ী। আপনারা হাইকোর্টে গিয়ে নেমন্তন্ন করে ডেকে এনেছেন সিবিআইকে। সিবিআই তো মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আর 4 দিন পরে বা 5 দিন পরে সিবিআইয়ের হাতে তুলে দেবো, তারা বলেছিলেন। আমরা তো চাইনি সিবিআইয়ের হাতে। বিরোধী দল তারা কথায় কথায় সিবিআই বলেন, তার কারণ তারা জানেন যে সিবিআই একটা ওভার রেটেড। সিবিআই দেখে রাজ্যের তদন্তের নাটকে শিলমোহর দেওয়ার জন্য তারা সিবিআই করে চিৎকার করেন। আমরা তো জানি সিস্টেমের এগেইনস্টে ফাইট করে ইটস নট ইজি। আমরা জানি আমাদের খুব ভেঙে পড়েছি। আমরা এটা ভেবে লড়াই করেছিলাম যে জাস্টিস আমরা পাবোই, কিন্তু আজকে এখানে এবার খুব সুকৌশলে মানুষ যাতে ভুলে যায়, তো একদম দায়িত্ব নিয়ে নিচ্ছে। দেখুন, তিলোত্তমার বাবা মা হতাশা লুকোতে পারছেন না। তারা যখন শুনেছিলেন ওই সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল এদের জামিন হয়ে গেছে, তখন ওই কান্নায় ভেঙে পড়েছিলেন। আর তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তার জন্য তো তাদেরই দায়ী করছেন। যাবতীয় পরিস্থিতির জন্য, যাবতীয় দেরির জন্য তারাই তো দায়ী বললেন তো তিনি। আর এই জায়গাটা কিন্তু খুব ভয়ানক, জানেন তো। এই জায়গাটাই সব থেকে চিন্তার, কারণ কিছুই হবে না এই ভাবনাটা যদি আলটিমেটলি মানুষের মনে গেঁথে দেওয়া যায় না, তাহলে তার প্রতিক্রিয়া কিন্তু খুব মারাত্মক। প্রথমত, কিচ্ছু হবে না, প্রতিবাদ করে কোনো লাভ নেই, এটা যদি মানুষ বিশ্বাস করতে শুরু করে, তাহলে যারা পথে নামছেন তারা হয়তো আরও মরিয়া হয়ে পথে নামতে পারেন, আন্দোলনকারীরা উগ্র হয়ে উঠতে পারেন, আর নয়তো দ্বিতীয় একটা রাস্তা খুলে যেতে পারে।
পুরো সমাজটার মধ্যে থেকে এই প্রতিবাদ করার ইচ্ছে বা স্পৃহাটাই দীর্ঘ সময়ের জন্য হারিয়ে যেতে পারে। কি হবে? প্রতিবাদ করে তো কোনো লাভ নেই। এবার এটা যদি হয় কি হবে বুঝতে পারছেন? রাজনৈতিক নেতাদের পোয়াবারও হবে, তাদের স্ট্যাটাস কোও বজায় থাকবে, যা চলছে সেরকমই চালাবেন। এবং তার থেকেও বড় কথা, বাড়তি উদ্যম নিয়ে চালাবেন। সবাই নিজের ইচ্ছে মতো যা খুশি তাই করার খুল্লা পারমিট হাতে পেয়ে যাবেন। সবারই মনে হবে যে এ তো কেউ কিছু করতে পারবে না, হ্যাঁ প্রতিবাদও হবে না। এখনই তো কারো মনে হতে শুরু করছে কিছুই তো হয়নি। যে ঘটনাটা ঘটেছে কোন পরিস্থিতিতে ঘটেছে, কোন পরিস্থিতিতে একজন ডাক্তার তার কর্মস্থলে ধর্ষিতা আর খুন হতে পারেন, সেটা নিয়ে কাউকে ভাবতে দেখেছেন? কেউ কিছু বলছেন না, একজন বলছেন না। উল্টে কি নিয়ে কথা হচ্ছে? একটা মেয়েকে ধর্ষণ করেছিল, খুন করেছিল, হ্যাঁ অন্যায় তো কি আছে? ডাক্তারকে হাসপাতালের ভেতরে খুন করেছে, এতেই বা অন্যায়ের কি আছে? মানে খুন ধর্ষণ এটা তো ইন জেনারেল অন্যায়। এটা কোথায় হলো, কেন হলো, এটা নিয়ে অত ভেবে কী হবে? একটা লোক অন্যায় করেছে, তার মনে হয়েছিল ধর্ষণ করবে, ধর্ষণ করেছে, মনে করেছিল প্রমাণ লোপাটের জন্য খুন করবে, করে দিয়েছে, খুব অন্যায় করেছে, আর তাকে তো পুলিশ ধরে ফেলেছে মশাই। তাহলে তো আর কি, মিটে গেল। পুলিশের হাতে থাকলে এতদিনে তার হয়তো ফাঁসি হয়ে যেত। আরও অনেকগুলো ঘটনার মতো লিস্ট সবাই দিচ্ছেন। কুণাল ঘোষ দিয়েছেন, ফিরহাদ হাকিমও বলেছেন, পুলিশ পটাপট সব ধরছে আর ফটাফট ফাঁসি সব ধরে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিচ্ছে। 4টে ঘটনার নাম বলেছেন যেখানে চট জলদি সব ফাস্ট ট্র্যাকে ফাঁসির হুকুম হয়ে গেছে। কিন্তু এটা কেউ বলছেন না। 4টে ধর্ষণের ঘটনার কথা তো আপনারাই বললেন এই অল্প কয়েকদিনের মধ্যে। খুব দ্রুত বিচার হয়েছে এটা দেখাতে গিয়ে তো 4টে ঘটনার টাইম লাইনটা আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। অল্প কয়েকদিনের মধ্যে 4টে ধর্ষণের ঘটনা ঘটেছে, আর আরজি কোর্ট ধরলে 5 নম্বর ধর্ষণের ঘটনা। এর সঙ্গে যদি আরও বেশ কয়েকটা ঘটনা যেগুলোতে এখনও ফয়সলা হয়নি বা ফাঁসির হুকুম হয়নি সেগুলোকে যোগ করেন, সংখ্যাটা আরও বাড়বে। এই যে এত অল্প সময়ের মধ্যে সাম্প্রতিককালে এতগুলো ঘটনা ঘটেছে বলে আপনারা সার্টিফাই করে দিলেন, এতগুলো ধর্ষণের ঘটনা একটা সমাজের পক্ষে গৌরবের ব্যাপার। কেউ বলছেন না তো এটা কি করে এইরকম ধর্ষণ হলো? কি বলছেন? অভিযুক্তকে পুলিশ ধরে ফেলেছে, এটাই তো বড় কথা। ঘটনাটা যে ঘটেছে সেটাই যে আসলে যাবতীয় দিক থেকে সমাজের মানে কত বড় একটা গণ্ডগোলের জায়গা, সেটাকেই সবাই মুখ ফিরিয়ে থাকছেন, ভুলে যেতে চাইছেন। ইনফ্যাক্ট চেষ্টা করছেন যাতে ওই ব্যাপারটা নিয়ে কেউ না ভাবে। ঘটনা যে ঘটেছে সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই, ঘটনাগুলো যে ঘৃণ্য সেটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই, এই ঘটনার শিকড়ই যে উপড়ে ফেলা দরকার সেটা নিয়ে কারোর কোনো বক্তব্য নেই, মাথা ব্যথা নেই। সবাই জাস্টিফাই করতে উঠে পড়ে লেগেছে। এমনভাবে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করা হচ্ছে, খেয়াল করে দেখুন কি মনে হবে। এরপর যদি কেউ ধর্ষিতা হন, জাস্ট একবার ধর্ষিতা হয়ে দেখুন, কোনো চিন্তা নেই, পুলিশ ঠিক ফাস্ট ট্র্যাকে দোষীকে খুঁজে বার করবে আর তার ফটাফট ফাঁসির ব্যবস্থা করে দেবে। জাস্ট একবার ধর্ষিতা হওয়ার অপেক্ষা। সেই ছোটোবেলায় যেরকম বলতে শুনতাম, একবার গায়ে হাত দিয়ে দেখ তারপর কি করি। শুধু একটাই শর্ত, কোনো রকম প্রতিবাদ করা যাবে না, আর অন্য কোনোভাবে এর এগেস্টে পথে নামা যাবে না। তাহলেই দেখবেন ব্যাস পুলিশ দোষীকে ধরবে, যাকেই হোক, হোক না সে যে কোনো লোক, তাকে ধরবে আর ফাঁসির আদেশ বার হয়ে যাবে। অন্তত নিম্ন আদালতে তো ফাঁসি হবেই, উচ্চ আদালতে কী হবে সেটা পরের কথা। কামদুনির ঘটনায় ওই নিম্ন আদালতের ফাঁসির আদেশ হাইকোর্টে খারিজ হয়ে গেছিল, কারণ ওখানে উচ্চ আদালতে উপযুক্ত তথ্য প্রমাণ পেশ করা হয়নি, অথবা উচ্চ আদালতের মনে হয়েছিল যে তথ্য প্রমাণে ফাঁক আছে। সে তো হতেই পারে, এগুলো তো সব আইনের পার্ট, এগুলোর সবাই শিখে গেছেন এখন, জানেন তো। প্রত্যেকে কারোর সাথে কথা বলুন, দেখবেন এখন ইদানিং এইটা সবাই বলছেন, আরে আগে তথ্য প্রমাণ কই? আপনি দেখেছেন খুন করেছে, মানলাম আপনি দেখেছেন খুন করেছে, তথ্য প্রমাণ কই? আর তথ্য প্রমাণ আপনি বলছেন এইটা তথ্য প্রমাণ, তাহলেও তো হবে না। তথ্য প্রমাণটা আদালতে প্রমাণ করতে হবে, তারপর তো ওই তথ্য প্রমাণই শেষ কথা।
লাইফে ওর বাইরে আর কিছু নেই, তথ্য হওয়ার ওপরে তথ্য প্রমাণ, তাহার ওপরে নাই, তার ওপর কিচ্ছু করার নেই। অর্থাৎ অপরাধী যদি খুব সুন্দরভাবে সতর্ক হয়ে অপরাধ করে, অপরাধটা যদি ধামা চাপা দেওয়ার সব ব্যবস্থা করে, তাহলে সেটা অপরাধী নয়। এটা ধরে নিতে হবে, এটা বুঝে নিতে হবে। এই শিক্ষাটা যদি মানুষকে একবার দিয়ে দেওয়া যায়, মানুষ যদি এই শিক্ষায় একবার শিক্ষিত হয়ে যায়, ব্যাস আর কোনো চিন্তা নেই। তাহলে পথে নেমে নিজের প্রতিবাদ আর কেউ করার কথা ভাববেনই না। তাতে লাভ কার হবে? কার? আবার রাজনীতির। আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি আর রাজনীতিকদের লাভ হওয়াটাই তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যারা রাজনীতি করেছেন তাদের ওপরে থাপ্পড় খাওয়া হলো, যেখানে দুটো রেপ মার্ডারের কনভিকশন হয়ে গেল, সেখানে এটা নিয়ে নাটক চলছে। যদি সত্যি সত্যি ন্যায় দিতে হয়, পলিটিক্স নয়, তাহলে আমার মনে হয় যে সেই পরিবারকে এবং যারা গেছিলেন কোর্টে তাদের বলা উচিত যে এটা রাজ্য যেটা সিট গঠন করেছে তার হাতে এটা ফিরিয়ে দেওয়া হোক। এটা একটা অদ্ভুত জাংচারে এসে দাঁড়িয়েছি, জানেন তো আমরা, একটা অদ্ভুত মোড়। তিলোত্তমার কি হবে, সে বিচার পাবে কিনা আমরা কেউ জানি না, কিন্তু রাজনীতিতে কার লাভ কার ক্ষতি, কিসে লাভ কিসে ক্ষতি, সেটাই তো এখন আসল। তিলোত্তমা থাক না, আছে তো, ছিল পাস্ট টেন্স। তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনার পর সব থেকে চাপে কারা পড়েছিল? তৃণমূল। এরকম অস্বস্তিতে তারা আগে পড়েনি, তাদের সেই অস্বস্তিটা বহাল ছিল ওই 6খানা বিধানসভার উপনির্বাচনের আগে পর্যন্ত। ব্যাস, উপনির্বাচনের রেজাল্ট বেরিয়েছে আর তৃণমূল অক্সিজেন পেয়ে গেছে। 6টা বিধানসভা উপনির্বাচন, তার মধ্যে তাদের একটা ছিলই না, 5টা তাদের ছিল, কিন্তু একটা তো বিজেপির ছিল, সেখানেও জিতে গেছে। মানে জনতা জনার্দন বুঝিয়ে দিয়েছে তারা যা বলছে, তারা যা করছে সেটাই ঠিক, তারা তাদের সঙ্গে রয়েছে। তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠছিল, জনতা জনার্দন রাজ্যের বিভিন্ন প্রান্তের, তারা জাস্ট রিজেক্ট করে দিয়েছে। তাহলে আর কার কী বলার আছে? তারা বলার সুযোগ পেয়ে গেছিল। আরজি কর আন্দোলনের প্রভাবটা তার মানে জনমানসে পড়েইনি। বিচ্ছিন্ন কিছু মানুষের উস্কানিমূলক অভিসন্ধি ছিল এই আন্দোলনটা। সে অভিসন্ধি গ্রামে তো বটেই, শহরের ভোট ব্যাংকেও আলটিমেটলি সেভাবে প্রভাব ফেলতে পারেনি। এটাই তো বাস্তব। উপনির্বাচনের ফল প্রকাশের পর থেকে এই কথাগুলোই তো তৃণমূল বলছিল। এখন তো তারা আবার ডবল অক্সিজেন পেয়ে গেল। সন্দীপ ঘোষ আর অভিজিৎ মণ্ডলের এই জামিনের নির্দেশ হয়ে যাওয়ার পর তৃণমূল নেতা আর তাদের যাবতীয় তাদের সুরে সুর মেলানো যারা কথাগুলো বলেন, তাদের কি যেন বলে, যাই হোক, তারা এই জামিনটাকেই তো একদম আলটিমেট জাজমেন্ট, জাস্টিস বলে দেখিয়ে দিচ্ছেন। ওটা জাস্টিস না যার জন্য পথে নেমেছিল মানুষ, এত প্রতিবাদ, এত স্বতঃস্ফূর্ত আন্দোলন, এত রাত জাগা, ওগুলো সব মিথ্যে, অস্বীকার করেছেন তারা। আসল জাস্টিস জামিন পাওয়া। এবং সব থেকে বড় কথা, পারলে এখন মনে হচ্ছে কি জানেন, এই তিলোত্তমার সঙ্গে যা যা হয়েছে সেগুলোকেও হয়তো অস্বীকার করা হবে। কিন্তু একটা আত্মবিশ্বাস, যাই বলুন, একটা অ্যাটিটিউড, কলার তোলা অ্যাটিটিউড, এটা কিন্তু তৃণমূল ফেরত পেয়েছে। এটা কিন্তু কলারগুলো ঝুলে গেছিল। একমাত্র কুণাল ঘোষ ছাড়া কারোর মুখ দিয়ে একটা লম্বা সময় একটা শব্দও বেরোতো না। আরও একটা জিনিস হয়েছে, এখন তারা কি বলবে? তারা সিবিআইকে নিয়ে এতদিন যা যা বলেছিল, যে সিবিআই এর সাফল্যের থেকে ব্যর্থতা বেশি, সিবিআই কোনো তদন্ত শেষ করতে পারে না, বা সিবিআই এর যাবতীয় যে তৎপরতা সেটা আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেগুলো সব সত্যি এখন, সেটাই তো বলছে। সেই জন্যই তো তারা সন্দীপ ঘোষদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারেনি, কারণ যাবতীয় তাদের বিরুদ্ধে অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত। ওরা দোষী করেননি। এই কথাগুলো কিন্তু তারা আরও জোর গলায় বলার সুযোগ পেল, আরও একটা বলার সুযোগ পেল। চাকরি দুর্নীতি থেকে রেশন দুর্নীতি, পুরসভার দুর্নীতি বা কোটি কোটি টাকা উদ্ধার, এই সমস্ত কিছু রাজনৈতিক চক্রান্তে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। আর এটা বলার সঙ্গে সঙ্গে এটাও তার সাথে ছোট্ট করে জুড়ে যাচ্ছে, সব ঝুট হ্যাঁ। কারণ তথ্য
তথ্য প্রমাণগুলোই তো এখনো কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারীরা জোগাড় করে উঠতে পারলেন না, এই জন্যই তো সব ডিলে হচ্ছে। যদি এতই জানতো, এতই যদি সব নিশ্চিত হয়ে গ্রেফতার করেছিল এরকম কেষ্টবিষ্টুদের, তারপরে তাদের হাতে শক্তপোক্ত প্রমাণ ছিল, এতদিনে সব ফাটাফাট টেবিলে ফেলে দিত আদালতে, পারেনি তো। মানে পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মানে পুরো সিচুয়েশনটা ভেবে দেখেছেন তৃণমূলের জন্য কত বড় প্লাস পয়েন্ট। আরেক দল বিজেপি, তাদের কি হলো, একটু রাজনীতির অ্যাঙ্গেল থেকে গোটা বিষয়গুলো দেখার বা বোঝার চেষ্টা করছি আর কি। রাজনীতিবাদ দিয়ে তো কিছু হয় না, তাই না? বিজেপির কি হচ্ছে দেখুন, সম্প্রতি তাদের একটার পর একটা বাস হাতছাড়া হচ্ছিল, অথবা এটাও বলতে পারেন তারা উঠছিল না। ওই দেখে মনে হচ্ছিল যে ঠিক আছে একটা বাস যাচ্ছে, তার একটা বাস আসবে, এত তাড়াহুড়ো করার কি আছে, ঠেলে ঠুলে উঠতে হবে এরকম কোনো কথা আছে নাকি? চাকরি নিয়োগ দুর্নীতি নিয়ে যখন আন্দোলনটা শুরু হয়েছিল, তাতে তারা প্রথম দিকে একটু নামবো করছিল, কিন্তু নেমে মানে জাস্ট পাটা দিয়ে তাদের হয়তো মনে হচ্ছিল আরে এই আন্দোলনটা তো বামেরাও করছে, এটা তো তারা তো এটা শরিক হয়ে যাচ্ছে, তাহলে এটার মধ্যে ঢোকা যাবে না, ওই ঠেলাঠেলির মধ্যে আমরা নেই। সাধারণ মানুষের আন্দোলন বলে তো কোনো ব্যাপার নেই, এমন একটা ব্যাপার হতে হবে, এমন একটা আন্দোলন হতে হবে যেটা একদম এক্সক্লুসিভ, সেইটাকে তারা গ্রহণ করবেন। কেউ ওই যে টাচ করে দিল অথবা এঁটো করে দিল, ও সব এঁটো করা খাবার তারা খাবে না, একদম সিংহের মতো অ্যাটিটিউড, জানেন তো? সিংহ যেরকম মানে কেউ মেরে দিলে আগে সে মরা খাবার খায় না, নিজে শিকার করে তারপর খায়, সেই রকম আর কি। তারা নিজেরা এক্সক্লুসিভ একটা আন্দোলন ইস্যু তৈরি করবেন, সেটার গ্র্যাব করবেন নিজেরা, সেটা নিয়ে লড়ে যাবেন। মুশকিল হচ্ছে সেটা আসছিল না হাতের কাছে। এবার একটা নয়, একের পর এক বাস ছেড়েছেন তারা, একের পর এক আন্দোলন থেকে বিজেপি নিজেদের সরিয়ে রেখেছিল। এই যে আরজিকর, সেই আন্দোলনে তো প্রথমে তারা নেমেছিল, কিন্তু তৃণমূল যেই বামেদের সঙ্গে তাদের নাম জুড়ে দিল একদম শুরুর দিকে, প্রথমে তৃণমূল বলেছিল মনে আছে, বাম আর বিজেপির চক্রান্ত এই সাধারণ মানুষের আন্দোলন বলে যেটাকে বলা হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে বিজেপি একটুখানি শেকি হয়ে গেল। তাদের বলল এই বাবা এটাতেও যৌথতে নেই, আমাদের ওনারশিপ দরকার, সুতরাং সযত্নে নিজেদের গুটিয়ে নাও। একমাত্র তারা ঝাড়া দিয়ে উঠেছিল কখন, এইবার এই বাংলাদেশ ইস্যুতে। এটা মনে হচ্ছিল তাদের বেশ স্বীকার করার জন্য পছন্দের ইস্যু, ধর্ম রয়েছে, ফলে তারা রেড়ে করে নেমে পড়েছিল। এবং সত্যি কথা বলতে কি জানেন, ওখানকার সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারে এখানকার সংখ্যাগুরু হিন্দুদের মধ্যে একটা কনসলিডেশন, এককাট্টা হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছিল। কারণ শুধু যে ওখানে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল তা তো নয়, ভারত বিদ্বেষ প্রবলভাবে ছিল, সেটা প্রচার করা হচ্ছিল। এবার ওপাশ থেকে যদি ভারত বিদ্বেষটা ছুঁড়ে দেওয়া হয়, তার এটা সমান বিপরীত প্রতিক্রিয়া, সে নিউটনের কথা অনুযায়ী সেটা তো হবেই। ফলে এখান থেকেও একটা বিপরীতমুখী প্রতিক্রিয়া হচ্ছিল। এবং সব থেকে বড় কথা, এই একটা ক্ষেত্রে কেউ বলতে পারবেন না কিন্তু যেটার মধ্যে ওই মেরুকরণ হচ্ছে, কারণ যখনই ওখান থেকে কিছু হয়েছে, ওখানে সে সংখ্যালঘু তাদের ওপর অত্যাচার হোক বা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করা হোক, এখানে হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায় এক হয়ে তার প্রতিবাদ করেছে, কারণ সবাই ভারতবাসী। ফলে সবার মধ্যেই একটা জাতীয়তাবাদী চিন্তাভাবনা স্ট্রং হচ্ছিল, আর এতে বিজেপির পায়ের তলার মাটি একটু একটু করে শক্ত হচ্ছিল। এবার সেই মাটিটা শক্ত থাকবে কি আলগা হবে, সেটারও তো একটা সেই নিয়ে একটা প্রশ্ন ইতিউতি তো উকি দিতে শুরু করেছে। কারণ সেটাও আবার নির্ভর করছে, হ্যাঁ এটা একটু তাদের স্বস্তির জায়গা হতে পারে, কারণ যাদের ওপর নির্ভর করছে তারা সাম্প্রতিককালে নির্ভরতা দেওয়ার মতো জায়গায় অন্তত পৌঁছেছেন কিনা তার কোনো প্রমাণ দিতে পারেনি। ওই বললাম, সব কিছু আজকাল তথ্য এবং প্রমাণ নির্ভর। বামেরা এতদিন কি করেছে, এই যত ওই ধরুন চাকরি বাকরি নিয়ে আন্দোলন বা দেখুন এই কোথাও গিয়ে এই আরজিকর আন্দোলন, সবকটাতেই বামেরা পেছনে ছিল, শোনা যাচ্ছিল। এতদিন আড়ালে থাকার একটা সুবিধা আছে, কতটা আড়ালে থেকে কতটা শক্তি নিয়ে আড়ালে আছে, কতটা ভূমিকা অ্যাকচুয়ালি নিচ্ছে, সেটা কিন্তু কারোর জাজ করার জায়গা থাকে না, কেউ দেখতে পান না। ফলে তারা নিশ্চিন্তে আড়ালে ছিল, আড়ালে থাকার একটা সুবিধা। এবার তাদের সংগঠন অ্যাকচুয়ালি কতটা পোক্ত সেটার কিন্তু পরীক্ষাটা দিতে হয়নি।
আরজি কর আন্দোলনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে পথে নেমেছেন, আর তৃণমূলের কথায় বামেরা সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদের আড়ালে থাকার সুখ ভোগ করেছে। মানে একটা স্পেশাল স্ট্যাটাস আর কি, এটা এতদিন তারা বিরাটভাবে এনজয় করেছিল। কিন্তু আলটিমেটলি যখন উপনির্বাচনটা এলো তখন তো সামনে এসে ওই বললাম তথ্য পেশ করে সেটা প্রমাণ করার সময় এসেছিল, সেখানে তাদের ভাড়ার শূন্য। এবার এই যে ঘটনাটা ঘটলো, অর্থাৎ আরজি করে তদন্তকে কেন্দ্র করে এই যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের একটা কোথাও গিয়ে জামিন হয়ে গেল, বা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও আদালত যেভাবে দিন নির্ধারিত করে দিল যে ওই দিন বা তার মধ্যে ওর জামিন হবে, এই নির্দেশের পর তারা কিন্তু আবার তাদের সেই সেটিং তত্ত্বকে নেড়ে চেড়ে সামনে পেশ করার একটা সুযোগ পেয়েছে। এই নির্দেশের পর তৃণমূল আর বিজেপিকে জুড়ে দেওয়ার সুযোগটা বামেদের সামনে এসে গেছে। যদিও আদালতকে দেখে ওই বললাম এতদিনে তাদের শিখে নেওয়া উচিত, অভিযোগ করলেই হয় না, সেটা প্রমাণ করতে হয়। সুতরাং শুধু সেটিংয়ের অভিযোগ তোলাটাই যে যথেষ্ট না, সেটা তো জনগণকে বিশ্বাস করাতে হবে। এটাই কিন্তু বামেদের জন্য আসল চ্যালেঞ্জ। বিচারক বললেন এত কাগজ পাচ্ছি, আমাদের 30 বছরের কর্মজীবনে কখনো দেখিনি যে এত নিকৃষ্টতম ঘটনা ঘটতে পারে। আর সেইখানে 90 দিন হয়ে গেল, সিবিআই চার্জশিট দিতে পারল না। অর্থাৎ সিবিআই এর উকিল চাইলেন যাতে সন্দীপ ঘোষ জামিন পায়। কেন্দ্রীয় সরকার মমতা ব্যানার্জিকে খুশি করার মতন করে চলছেন। সেটিং ওয়েস্ট বেঙ্গল, আনফর্চুনেটলি সেটিং ওয়েস্ট বেঙ্গল। সিপিএম কে রাস্তায় কেন নামতে হচ্ছে? তাহলে সুপ্রিম কোর্টে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিপ্লব করলেন না? আজব কথা। যদি আমরা এগুলো দেখি পরপর ঘটনা, তাহলে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তো তারা বিজেপির তো আবার গণসংগঠন সিবিআই, তারা নিজেরা কথা বলেনি, রাস্তায় নামছে কেন? যেটা বোঝা যাচ্ছে যে কোনো একটি ক্ষমতাবান সেটিং এর ফলে, কোনো একটি ক্ষমতাশালী সেটিং এর ফলে বিচারের প্রক্রিয়াটাকে প্রহসনে পরিণত করা হচ্ছে। বামেদের কোনো প্রাসঙ্গিকতাই রাজনীতিতে নেই, নিজেরা শূন্যে পরিণত হয়েছেন এই একটি কারণে। দেখুন, বামেদের এই কথাগুলো মানুষ যদি বিশ্বাস করে তাহলে কি হবে? বাংলাদেশকে নির্ভর করে বিজেপি যে জমিটা ফিরে পাচ্ছিল সেটা নষ্ট হতে পারে। ফলে তাদের আবার নতুন করে ভাবতে হবে কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা যায়। ভাবতে হবে যে ওই আরজি কর আন্দোলন পার্ট 2 তাতে তারা অংশ নেবে কিনা, কারণ এই সুযোগটাকে তৃণমূল তো নিশ্চিতভাবেই কাজে লাগানোর চেষ্টা করবে। বামেদের অভিযোগ, মানুষ যত বিশ্বাস করবে, যত মানুষের হতাশা বাড়বে, যত মানুষ আন্দোলন বিমুখ হয়ে উঠবে, জাস্টিস পাওয়ার ইচ্ছা হারাবে। এটা তাদের অঙ্ক। এই সবগুলোই তো তৃণমূলের জন্য প্লাস পয়েন্ট। সাধারণ মানুষের আশা যত মাইনাস হবে, তৃণমূলের লাভ তত তাদের জন্য প্লাস। আর কিসে লাভ? এই 1.5 বছর পরেই তো বিধানসভা ভোট। তার আগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নকে কাজে লাগিয়ে এপারের হিন্দুদের ভোটটা একজোট করতে চাইছিল বিজেপি। এবার বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননা হওয়ায় বা ভারত বিদ্বেষের হাওয়া বওয়ায় বিজেপির আরও সুবিধে হচ্ছিল, কারণ জাতীয়তাবাদী চিন্তাভাবনাটা যত স্ট্রং হবে ততই তাদের লাভ, তাদের মঙ্গল। এবার এই সবগুলোই যদি বিজেপির পরিকল্পনা মাফিক বা আশা মাফিক হয় আর কি, তাহলে তো তৃণমূলের ক্ষতি। সেটা বুঝেই কি ফিরহাদ হাকিম তাদের অস্ত্রে শান দেওয়ার পরিকল্পনা করেছেন? সংখ্যালঘুদের মনে, মানে এখানকার সংখ্যালঘুদের মনে সংখ্যাগুরু হওয়ার আশা জাগাতে শুরু করলেন কি তাই সেই জন্যে তিনি? খেয়াল করে দেখুন, একটা কোথাও আশা, তার পাল্টা আশা দিয়েই তিনি কাউন্টার করছেন। এই গোটা বিষয়টার মধ্যে আবার যাতে আশায় আশায় লড়াইয়ে আরেক পক্ষ হতাশ হয়ে পড়ে, সেই অঙ্কটাও কিন্তু পুরোদস্তুর রয়েছে। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो
हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। ফিরহাদ হাকিম হয়তো কথাগুলো ঠিকই বলেছেন, জনবিন্যাস আগামী দিনে বদলাতেই পারে, সংখ্যাগুরুরা সংখ্যালঘু, সংখ্যালঘুরা সংখ্যাগুরু হতেই পারে। এই নিয়ে কেন্দ্র রাজ্য বিজেপি তৃণমূল নেতাদের বক্তব্যগুলো সাম্প্রতিককালে যা যা শোনা গেছে সব তো একই দিকে, সেরকমই তো শোনা গেছে। দেখুন, ফিরহাদ হাকিম তৃণমূল সরকারের একজন মন্ত্রী, তিনি পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। তিনি এই কথাগুলো বললেন, ঠিক আছে, তার মনে হচ্ছে, তার ব্যক্তিগত বিশ্বাস, এগুলো সব হতেই পারে। এগুলো নিজের ব্যক্তিগত অভিমত ব্যক্ত করার অধিকার এ দেশে সবার আছে, কিন্তু তারপরেও ওই বললাম তার একটা দায়িত্ব আছে, তার পরিবেশ পরিস্থিতি কি তিনি জানেন। তার একবারও মনে হলো না এই কথাগুলো বলার জন্য এটাই উপযুক্ত সময় কিনা? যখন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে, তখন এপার বাংলায় সংখ্যাগুরু হিন্দু এবং সংখ্যালঘু মুসলিমরা একযোগে তার নিন্দা করছেন। বাংলাদেশের যাবতীয় উস্কানি এবং ইন্ধন এদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্যই তো, নইলে তারা এগুলো করছে কেন? তাদের উদ্দেশ্য তো স্পষ্ট, অথচ সেটা তারা বারবার চেষ্টা করেও সফল হচ্ছে না কেন? কারণ সামনে পাহাড় হয়ে দাঁড়াচ্ছে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং তার সঙ্গে দুই সম্প্রদায়ের নেতৃত্বেরই পরিণত মনস্কতা এবং সংযত আচরণ। এই সময় এই প্রসঙ্গগুলো, এই কথাগুলো টেনে না আনলেই চলতো না। আপনি তো ফরহাদ মাজহারের মতোই আমাদের ধাক্কা দিয়ে গেলেন জনাব ফিরহাদ হাকিম। দিল্লির বাইরে তো আপনাদের নিজস্ব কোনো বাঙালির তো কোনো কন্ট্রিবিউশন নেই, তো এখানে আপনারা কি করবেন আগামী দিনে? আপনাদের কি ভবিষ্যৎ বলুন? আপনাদের একমাত্র ভবিষ্যৎ যদি বাংলাদেশকে গড়ে তুলতে পারি, অবশ্যই তার সঙ্গে সঙ্গে সমৃদ্ধি। আমরা তো কখনো আপনাদেরকে ভুলিনি, আমাদের মনে রেখেছে 47-এ কতটা তৈরি করেছে। এটা তো কোনো হিন্দু তৈরি করেনি, কলোনিয়াল আমলের এটা একটা হিস্ট্রি। এই ইতিহাসকে নতুন করে আমাদেরকে পাঠ করতে হবে। ভারত তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ, ভুলে যাবেন না। ভারত যদি আজকে পাকিস্তান এবং বাংলাদেশ একত্রিত হয়, ভারত 1 নাম্বার মুসলিম দেশ। এই ফরহাদ মাজহার দুদিন আগে কি বলেছিলেন, কত প্রশংসা করেছিলাম। তিনি প্রবলভাবে আমাদের সামনে মুক্তমনা এবং ন্যায্য কথা বলার মতো সাহসের অধিকারী বলে নিজেকে মোহাম্মদ ইউনূসের সামনে তুলে ধরেছিলেন। আর তিনি শুনলেন তো, এপার বাংলা ওপার বাংলা সব জুড়ে টুড়ে, মানে তার মধ্যে হিন্দু মুসলিম টেনে যত রকম উস্কানি দেওয়া যায় সেটাই দিয়ে গেলেন, সংখ্যার বিচার করলেন। কয়েকদিন আগে তো এই না বললেই নয়তে জনাব ফিরহাদ হাকিম আপনার বক্তব্যকেও অত্যন্ত সময়োপযোগী আর পরিণত মনস্ক বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলাম। মাত্র গতকাল বাংলাদেশে বড়দিন পালনে নিষেধাজ্ঞা নিয়ে আপনি প্রকাশ্যে যা বলেছিলেন, সেই বক্তব্যেরও তো তারিফ না করে উপায় নেই। আজকে সেই বক্তব্যগুলো যখন শুনছি, বিশ্বাস করুন খুব অবাক লাগছে। আপনিই বলেছিলেন কি ওই কথাগুলো যেগুলো শুনেছিলাম? আমরা বাঙালিরা এপার বাংলার হোক ওপার বাংলার কিসের জন্য বিখ্যাত? আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের ভ্রাতৃত্ব, এটার জন্য আমরা বিখ্যাত। আর ওরা সেই বাংলাটাকে, সেই আমাদের যে বাঙালিয়ানা, সেটাকে হীন করছে। এই বক্তব্যের প্রশংসা করেছিলাম এই জন্য যে ভেতরে ভেতরে না খুব স্বস্তি আর শান্তিবোধ করছিলাম এবং একটা শক্তি পাচ্ছিলাম। কি ভাবছিলাম জানেন? ভাবছিলাম এই রকম পরিস্থিতি তো ঘোলা জলে মাছ ধরার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক নেতারা কি অদ্ভুতভাবে পরিণত মনস্কতার পরিচয় রাখছেন, কিভাবে তাদের সংযম ধরে রাখছেন। ঠিক ওই বললাম, ফরহাদ মাজহার আমাদের সেদিন ওই মোহাম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়ে যখন বলেছিলেন সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে এই অত্যাচারে গোটা বিশ্ব বাংলাদেশের নামে ছিছি করছে, যে সর্বধর্ম বৈঠকে সনাতন জাগরণী মঞ্চকে ডাকা হয় না, সেই বৈঠকের মানেই থাকে না। এই কথাগুলো বলার পরেও যখন আমরা ভেতরে ভেতরে প্রবল স্বস্তি পেয়েছিলাম যে তার মানে
ওখানেও তো মুক্ত মন, মুক্ত কণ্ঠ এখনো বেঁচে আছে। এটাই তো আশা, এটাই তো বাঙালির মনন। দুদিনের মধ্যেই ফরহাদ মাজার আমাদের যাবতীয় ভরসা ভেঙে চুরমার করে দিয়েছেন। আসলে বুঝিয়ে দিয়েছেন ওটা তার মুখোশ ছিল, তার মুখ কোনটা সেটা, সেই বক্তব্যটা কাল আপনাদের শুনিয়েছি, আজকেও শোনালাম। কিন্তু আপনি জনাব ফিরহাদ হাকিম, আপনিও একইভাবে ধাক্কা দিলেন। খুব দরকার ছিল কি এটা? দেখুন, ব্যক্তিগত না দলীয়, কোন লক্ষ্যটা তার কাছে এই মুহূর্তে প্রাধান্য পেয়েছে আমি জানি না, কিন্তু এই বক্তব্য রাখার মধ্যে দিয়ে এমন একটা সময় চলছে সেখানে একটু তিনি হয়তো মন থেকে অন্য কিছু বোঝাতে চেয়েছেন, কিন্তু তার শব্দচয়ন, তার বক্তব্যের মধ্যে দিয়ে যদি দুটো সম্প্রদায়ই সামান্য হলে অস্বস্তির মধ্যে পড়ে যায়, তাহলে তো শেষ পর্যন্ত সবাই মিলেই সমস্যায় পড়বে। যে সাধারণ মানুষ সব সময় আলটিমেটলি অস্বস্তিতে পড়ে, বিপদের মুখে পড়ে, তারাই তাই পড়বে। আমাদের কি মনে হয় জানেন, হ্যাঁ, একটা জিনিস আমাদের সবার মনে থাকাটা খুব জরুরি। মনে করিয়ে দিই, বনে যখন আগুন লাগে না, তখন শুধু ওই ছোট পশু পাখিরাই কি ক্ষতিগ্রস্ত হয়? সেই আগুনের আঁচ থেকে কিন্তু বড় বড় জন্তু জানোয়াররাও রক্ষা পায় না। এই সংবেদনশীল মুহূর্তে এর চেয়ে বড় অপরাধ একজন মহানাগরিক হিসেবে মনে হয় না হাকিম সাহেবের আর অন্য কিছু হতে পারে। দীঘাতে মমতা ব্যানার্জি যখন জগন্নাথের মন্দির করছে, হুমায়ুন তখন মুর্শিদাবাদে বাবরি মসজিদের কথা বলছে। বিজেপিও লাগবে না, এক তৃণমূলের মধ্যেই দুই বিভাজনের বন্দোবস্ত, তাতেও হচ্ছে না। এবার বিভাজনের রাজনীতি করার জন্য আরএসএস এর সুরে হয়তো মমতা ব্যানার্জির উৎসাহে ববি হাকিম বলে দিলে যদি বাড়তি সুবিধা হয়। ফিরহাদ হাকিম কোনো খারাপ কথা বলেননি। আমার মনে হয় খুব তাড়াতাড়ি, বলতে 5-7 বছরের মধ্যে ওরা হয়তো 50% ক্রস করে যাবে, যদি সনাতনী হিন্দুরা বুঝতে না পারে। এই ভয়ঙ্কর একটা দিন আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলা থেকেও হিন্দুরা বিতাড়িত হবে। এই রকম আলটপকা মন্তব্য করে যদি হিন্দু রশ্মিতায় যদি বারবার তিনি আঘাত করেন, তাহলে আমরাও কিন্তু যথাযোগ্য আমরা প্রত্যুত্তর দেব। ফিরহাদ হাকিম নিঃসন্দেহে একজন ধর্মনিরপেক্ষ সেকুলার ব্যক্তি। এখন মুসলিমদের শিক্ষায় অনুপ্রাণিত করতে গিয়ে তিনি ওই ধরনের কোনো শব্দবন্ধ বা বাক্য গঠন কোনো অবস্থায় করেছেন, কিন্তু তার মূল স্পিরিটটা হচ্ছে মুসলিমদের মধ্যে শিক্ষার প্রসার। অনেকের অনেক স্বপ্ন আছে, আর ববি হাকিমের স্বপ্ন আছে। উনি প্রকাশ্যে বলেন, এটা ভালো কথা। এর আগে বলেছেন সবাইকে মুসলমান করতে হবে। সারা দুনিয়াতে ওনাদের যা অবস্থা, যেভাবে লোকে সন্দেহের চোখে দেখছে, এবং সারা দুনিয়ার মুসলিম কান্ট্রিতে মুসলমানরা যেভাবে নিজেদেরকে নিজেরা খুন করছে এবং সারা দুনিয়ার অবিশ্বাস অর্জন করেছে, সিরিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, তো এটা নিয়ে নিজেরা ভাবুন যে যারা আছেন তাদেরকে ঠিকঠাক রাখুন। সমাজের এক একটা শাখায়, এক একটা ধারায় এক এক রকম রীতি চালিত থাকে। একটি অনুষ্ঠানে তিনি সেগুলোর উপর দাঁড়িয়ে কিছু ব্যাখ্যা দিয়েছেন। এর ওপর কোনো রাজনৈতিক মতামত দেয়া যেতে পারে না। দেখলেন তো পরিস্থিতিটা কোথার থেকে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, মনে হচ্ছে না? এই মুহূর্তে এই বিতর্কটা সত্যি কি খুব অভিপ্রেত ছিল, এড়ানো যেত না আরেকটু চিন্তা ভাবনা করলে? এমন একটা সময় যখন বাংলাদেশ থেকে নিত্য নতুন দুঃসংবাদ আসছে, চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে বিচারের নামে প্রহসন তো চলছেই, চট্টগ্রামে আবার একটা মন্দির ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের এক নেতাকে তুলে নিয়ে গিয়ে কোপানো হয়েছে, পরিবার মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছে তিনি মড়ো। নোয়াখালীতে এক হিন্দু মহিলাকে জোর করে ধর্মান্তরণের অভিযোগ উঠেছে। হাসিনাকে সরিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার কথা খুব আস্ফালনের সাথে প্রচার করা হচ্ছিল, এটাই বোধহয় সেই নতুন বাংলাদেশ হবে। বাংলাদেশকে সংখ্যালঘু শূন্য করার চেষ্টা যে হচ্ছে না, সেটা প্রমাণ করার একের পর এক সুযোগ কিন্তু মোহাম্মদ ইউনূসের হাতছাড়া হচ্ছে। জানেন তো, বাংলাদেশের মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির রিপোর্ট কি বলছে জানেন? সেটাও তো তাকে চাপে ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট। অক্টোবর আর নভেম্বরে 31 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমেরিকা বলছে যে শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে। এবার সেই সব বেগতিক দেখেই হয়তো ইউনূস সাহেব এখন দাবানলে শান্তি জল ছেটানোর মতো একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, ব্যর্থ চেষ্টা।
তিনি আজ শহীদ দিবসে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। তার মানে 1971-এ মুক্তিযুদ্ধের যে ইতিহাসটা মুছে ফেলার যাবতীয় চেষ্টা চলছিল, আপাতত তাতে কোথাও গিয়ে একটা বিরতি টানলেন মোহাম্মদ ইউনূস, নাকি টানতে বাধ্য হলেন। তিনি আজ মিরপুরে গিয়ে শহীদদের স্মারকে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানেও তো তিনি জুতো পরেছিলেন কি ছিলেন না সেই সমস্ত নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। তার প্রেস সচিব বলেছেন শহীদদের আদর্শেই বাংলাদেশ তৈরি করা হবে। খুব ভালো, কিন্তু শহীদ দিবস কি সেটা তো বোঝা প্রয়োজন। 1971-এর 14ই ডিসেম্বর পাকিস্তান বুঝে গেছিল যে তারা বাংলাদেশ ধরে রাখতে পারবে না, তাই আত্মসমর্পণের ঠিক 2 রাত আগে এই ঢাকা শহরে বেছে বেছে বুদ্ধিজীবীদের তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছিল, যাতে বাংলাদেশ স্বাধীন হলেও জাতিকে দিশা দেখানোর মেধা না থাকে। তার 2 দিন পরেই বাংলাদেশ স্বাধীন হয়। এবার যদি শহীদ দিবস পালন করতে হয় তাহলে তো স্বাধীনতা দিবসও নিশ্চয়ই পালন করবে মোহাম্মদ ইউনূস সরকার। কিন্তু প্রশ্ন তো অন্য জায়গায়। দ্বিতীয় স্বাধীনতা দিবসের 2 দিন আগে না হয় ঢাকা মেধাশূন্য হয়েছিল, তৃতীয় স্বাধীনতা দিবসের পরেও কি ঢাকা মেধাশূন্যতার দিকে এগোচ্ছে? হাসিনার তীব্র সমালোচক, ঘোর ভারত বিরোধী, রবীন্দ্র নিন্দুক বুদ্ধিজীবী একজন আছেন। অসম্ভব সব বক্তব্য রাখতেন রবীন্দ্রনাথকে সাম্প্রদায়িক প্রমাণ করার জন্য, সালিমুল্লাহ খান। কিন্তু মুশকিল কি জানেন, সেই ভদ্রলোকও বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা লুকোতে পারছেন। দেখুন, সাধারণত কোনো পালা বদলের পর না কোনো সরকারের এই প্রথম 6 মাসকে হানিমুন পিরিয়ড বলে। ইউনূসের ওপর তো ওই প্রথম 4 মাসেই যা দেখছি সবার ওই হানিমুন পিরিয়ড ওভার, প্রেম টেম সব মুছে ধাঁ। আসলে ইউনূসের মাথাটা যারা খেয়েছেন তারা কুরসির নরম গদির স্বপ্নটা দেখিয়েছেন, কিন্তু চোড়া পেরেকের কথাটা বলেননি। সেটাই এখন ফুটছে। উইকিলিক্সের রিপোর্ট কি বলছে জানেন? 2007 সাল থেকেই নাকি মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশে ওই ক্ষমতায় আনার প্রক্রিয়াটা শুরু হয়েছিল। মানে একটা দীর্ঘমেয়াদী চক্রান্তের ফল এটা। সেই সময় মার্কিন বিদেশ সচিব ছিলেন হিলারি ক্লিন্টন, আর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। গ্রামীণ ব্যাংকের ব্যবসা বাড়াতেও নাকি মার্কিন সাহায্য পেয়েছিলেন ইউনূস, কারণ মুক্তিযুদ্ধের সময় থেকেই ঢাকায় শেখ পরিবারকে আমেরিকান নাপসন্দ। মুশকিল কি, জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে চলেছে, তার বিদেশ নীতিটা আবার একদম উল্টো। তিনি তো হোয়াইট হাউসে গৃহপ্রবেশের দিন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানিয়ে বসে আছেন। আর ওদিকে মোহাম্মদ ইউনূস, তিনি তো ডেমোক্র্যাটদের কোলের ছেলে। ট্রাম্পকে হারাতে গাদা গাদা ডলার খরচা করেছিলেন। ট্রাম্প সেটা খুব ভালো মতো জানেন। এবার তিনি এখন ইউনূসকে টাইট দিতেই চাইতে পারেন, জানুয়ারিতে দায়িত্ব নেবেন। তাই জন্য মনে হচ্ছে তার আগেই সাধারণ নির্বাচনটা করাতে চায় বিএনপি, জামাতেরও তাই দাবি। ইউনূসও ভেতরে ভেতরে সেটাই এখন হয়তো ভেবে ফেলবেন, যা হবে জানুয়ারির মধ্যে করাই ভালো। হবে কি, ট্রাম্প কুরসিতে বসার আগেই কাকে কুরসিতে বসাতে চায় বলুন তো বাংলাদেশ? মানে এটার ব্যাপারেও কবে বসাবে, কাকে বসাবে, বাংলাদেশ কি আমেরিকার দিকে তাকিয়ে আছে নাকি? এদিকে আওয়ামী লীগ, তারা এতদিন ছিল না, মানে সবাই মিলে মনে হচ্ছে এই যে এখন যে রাজনৈতিক দাবিগুলো উঠতে শুরু করেছে না, রাজনৈতিক দলগুলো, এই বিএনপি, আওয়ামী লীগ, এরা সবাই, আওয়ামী লীগ তো টার্গেট হয়ে গেছিলো, মুখ খুললেই মানে কি বাড়ির থেকে বেরোলেই টার্গেট হচ্ছিল। ইনফ্যাক্ট যত মানুষ মারা গেছেন সাম্প্রতিককালে বাংলাদেশে, তার অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের সমর্থক বা কর্মী বা নেতা। এবার তারা এতদিন লুকিয়েছিলেন, কিন্তু এবার কিন্তু আস্তে আস্তে আবার তারাও এই ময়দানে ঢোকার প্রস্তুতি নিচ্ছেন। শেখ হাসিনা অজ্ঞাতবাস থেকে বার্তা দিচ্ছেন, এই যে সোশ্যাল মিডিয়ায় তিনি বার্তাগুলো দিচ্ছেন, তার মধ্যে কিন্তু এই সংখ্যালঘুদের ওপর হামলার নিন্দে যেরকম আছে, আর ঠিক একইভাবে আওয়ামী লীগ সমর্থকদের তার দেশের ভেতরে থাকুন বা দেশের বাইরে তাদেরও একত্রিত করার একটা চেষ্টা রয়েছে। আওয়ামী লীগ সমর্থকরা এখন ছোট ছোট দলে ভাগ হয়ে ছোট ছোট মিছিল বার করছেন, কোনোভাবে তা আক্রমণ আসলেই ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে। আর বিএনপিও, অন্তর্বর্তী সরকার, তারা কী করছে? তারা দুজনকে ব্যাঁকা চোখে দেখছে। ফলে রাজনীতি এই মুহূর্তে বাংলাদেশে আপার হেড নেওয়ার বা সিংহাসনের গন্ধ পাওয়া বাঘের মতো একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা করছে। এবার মাঝখানে বসে সাধারণ মানুষের কি হবে সেটা বাংলাদেশই ভাবুক।
ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।